হাতের কাছে তেমন কোনো কাজ না থাকলে দেখবেন মাথার মধ্যে নানান রকম উদ্ভট চিন্তা ভাবনা খেলা করতে থাকে। আমার মাথার মধ্যে যেসব উদ্ভট চিন্তার আনাগোনা লেগেই থাকে তার মধ্যে একটি হলো, যদি কোনো দিন টাইম মেশিন ব্যবহার করার সুযোগ পেতাম। আপনাদের কথা বলতে পারি না, কিন্তু আমার মাঝে মাঝেই মনে হয় যে আমি যদি কোনো দিন টাইম মেশিন ব্যবহার করার সুযোগ পেতাম তাহলে হিস্টোরিক কোনো পিরিয়ডে পৌঁছে যেতাম। ভালো জিনিসপত্রের সঙ্গে সঙ্গে খারাপ জিনিসপত্রও নিশ্চয়ই সেই সময়কালেও থাকতো, হিংসা, দেশ, রাজনৈতিক হানাহানি ইত্যাদি। তো সেই সমস্ত থেকে নিজের গা বাঁচানোর জন্য নিজেকে অদৃশ্য করে যেতাম, যাতে আমি সবাইকে দেখতে পেলেও আমায় কেউ না দেখতে পায়। কিন্তু বাস্তবে তো তা হওয়ার নয়। কিন্তু আজকের পর্বে আমি এমন দুটি বইয়ের সন্ধান দিতে পারি, যেই দুটি বই পড়লে এই হিস্টোরিক পিরিয়ডে অদৃশ্য অভিযান কিন্তু কিছুটা হলেও সম্ভব হতে পারে। বিশদ আলোচনা এগোনোর আগে বলি, নমস্কার, আমি সোমালি, আপনারা দেখছেন বই চর্চায় সোমালি। যদি এই চ্যানেলে নতুন হন সেক্ষেত্রে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব। চলুন শুরু করি আজকের ভিডিও। বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয়। এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চায় সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য। অতীতের কালগর্ভে প্রায় বিলীন কোনো পর্যায়ে যদি ইতিহাসের আবহে পৌরাণিক গল্পের দোতনা এবং লেখকের কল্পনার রসে সিঞ্চিত হয়ে পাঠকের সামনে নিজেকে উন্মোচিত করে, তখনই সোমনাথ সুন্দরীর মতো ঐতিহাসিক উপন্যাসের সৃষ্টি হয়। সুদূর অতীতে প্রায় খ্রিস্টীয় 10ম শতাব্দী নাগাদ প্রভাস ক্ষেত্রের সোমনাথ মন্দিরই এই উপন্যাসের মূল প্রেক্ষাপট। সোমেশ্বর মহাদেবের এই আবাসস্থলকে ঘিরে রয়েছে নানাবিধ কিংবদন্তি। কথিত রয়েছে স্বয়ং চন্দ্রদেব নাকি নিজেকে শাপমুক্ত করেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে, এবং তারপর তিনি এই মন্দিরের স্থাপনা করেন। এই আলোচ্য সময় সোমনাথ মন্দিরে এমন কিছু প্রথা প্রচলিত ছিল, যে সমস্ত প্রথা বা নিয়মের যূপকাষ্ঠে সাধারণ মানুষের জীবন উৎসর্গীকৃত ছিল। তেমনই একটি প্রথা হলো দেবদাসী প্রথা। সোমনাথ মন্দিরের দেবদাসীরা দত্তা, ভৃত্যা, ভক্তা, রীতা এবং বিক্রেতা, এই 5টি বর্ণে বিভক্ত ছিল, এবং একবার দেবদাসীর জীবনকে বরণ করলে বা বরণ করতে বাধ্য হলে পূর্বের জীবনের সাথে তাদের সমস্ত যোগাযোগ ছিন্ন করে দেওয়া হতো। তাদের একমাত্র কাজ ছিল নৃত্যগীত পরিবেশন করে দেবতাকে তুষ্ট করা। তেমনই এক নারীর গল্প বা জীবনের কথা বর্ণিত হয়েছে উপন্যাসটিতে, অর্থাৎ সোমনাথ সুন্দরী উপন্যাসটিতে। চালুক্য বংশভূত রাজর্ষি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে বাধ্য হয় দেবদাসী সমর্পিতার জীবনকে বরণ করে নিতে। স্বাভাবিকভাবেই সে এই জীবনকে মেনে নিতে পারে না, তার ভবিতব্যকে মেনে নিতে পারে না। এমতাবস্থায় রাজর্ষি বা সমর্পিতার সঙ্গে আলাপ হয় ভিন দেশি এক যুবক অঙ্গিরার। সোমনাথ মন্দিরে দেবতার উদ্দেশ্যে বিভিন্ন রত্নরাজির সঙ্গে কন্যা সন্তানকে যেমনভাবে সমর্পণ করা হতো, ঠিক একইভাবে পুরুষ সন্তানকে বা পুত্র সন্তানকেও সমর্পণ করতেন কিছু বাবা মা। এইভাবেই অঙ্গিরার জীবন জুড়ে যায় সোমনাথ মন্দিরের সঙ্গে। এই দুই নরনারী অর্থাৎ রাজর্ষি বা সমর্পিতা এবং অঙ্গিরার মধ্যে মন দেওয়া নেওয়ার পালার সাঙ্গ হয়। ঠিক এই মুহূর্তে গজনীর সুলতান মামুদ আরও একবার ভারত আক্রমণ করে। সমস্ত বিপদের ঝঞ্ঝা কাটিয়ে আবার কি স্বমহিমায় ফিরতে পারবে সোমনাথ মন্দির এবং তৎসংলগ্ন জীবন প্রবাহ? প্রথমে মন্দিরের মধ্যেকার বিভিন্ন বিধিনিষেধ এবং তারপরে বহিঃশত্রুর অতর্কিতে হামলা, এই বিভিন্ন কঠিন পরীক্ষায় কি উত্তীর্ণ হতে পারবে অঙ্গিরা রাজর্ষির প্রেম? জানতে গেলে পড়তে হবে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের সোমনাথ সুন্দরী। উপন্যাসটি প্রায় প্রথম থেকেই পাঠকের চিত্তাকর্ষণ করে। তার অন্যতম একটি কারণ হলো যথাযথ ভাষাশৈলীর ব্যবহার। পড়তে এতটুকু কঠিন লাগে না, অথচ কাহিনী বৃত্তে একটুখানি প্রবেশ করলেই পাঠক নিজেকে এমন এক
ইতিহাসের এমন এক পর্বে নিজেকে আবিষ্কার করেন যার অস্তিত্ব বর্তমানে শুধুমাত্রই রয়েছে ইতিহাসের পাতায়। ইতিহাসের আবহে সৃষ্টিসুলভ কল্পনার যে মিশেল রচয়িতায় উপন্যাসে রেখেছেন তা উল্লেখের দাবি জানায়। এছাড়া সোমনাথ সুন্দরী এই উপন্যাসটিতে রয়েছে বহু বর্ণে বর্ণিত কিছু চরিত্র, যাদের উপস্থিতিতে এই উপন্যাসটি আরও বেশি মনোগ্রাহী হয়ে উঠেছে। চরিত্র চিত্রণের ক্ষেত্রে প্রথমেই বলবো প্রধান পুরোহিত ত্রিপুরারি দেবের কথা। তিনি তার কর্তব্য সাধনের ক্ষেত্রে সাধারণ মানুষের জীবন একাধিকবার অন্ধকারের দিকে ঠেলে দিতেও কার্পণ্য করেনি। সেই কারণে অজান্তেই তার শত্রু রয়েছে। কর্তব্য পরায়ণতায় ঠিক ভুলের ধার না ধারা একটি চরিত্র ত্রিপুরারি দেব। আরেকটি চরিত্রের কথা এই মুহূর্তে মনে পড়ছে, যেটি হচ্ছে ক্ষৌরকারদের গোষ্ঠীপতি খগেশ্বর। খগেশ্বর এই চরিত্রটিকে রহস্যময় এবং কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক বলে মনে হলেও এই চরিত্রটি কিন্তু একাধিকবার অঙ্গিরার কাছে নিজের বিশ্বাসযোগ্যতার প্রমাণ দেয়। এই চরিত্রটির পরিণতিতে পাঠক হৃদয় ব্যথিত হয়ে উঠতে পারে। সোমনাথ সুন্দরীর নায়ক যদি বলতে হয় তবে অবশ্যই সেটি অঙ্গিরা। তার বাবা মা তার মতের ধার না ধরে তাকে মহাদেবের সোমনাথ মন্দিরের কর্তৃপক্ষের হাতে সমর্পণ করেন এবং সে অর্থাৎ অঙ্গিরা নিজের ভয়ঙ্কর ভবিতব্য সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত অবস্থায় নিজেকে ত্রিপুরারি দেবের হাতে তুলে দেয়। সমর্পিতা বা রাজশ্রীর রূপে ভালোবাসার হাতছানি অঙ্গিরার জীবনকে সম্পূর্ণ অন্য একটি ধারায় প্রবাহিত করতে শুরু করে। দায়িত্বজ্ঞানশীলতা, প্রেমের ক্ষেত্রে কর্তব্য নিষ্ঠা এবং মানবিকতা প্রকাশে অঙ্গিরাই চরিত্রটি পাঠকের মনে দাগ কাটে। চরিত্র চিত্রণের ক্ষেত্রে যার কথা না বললেই নয় সেটি হলো চালুক্য বংশোদ্ভূত কন্যা রাজশ্রী বা দেবদাসী সমর্পিতা। সমর্পিতা রাজনৈতিক চক্রান্তের শিকার, যাকে না আমি আগেই বললাম। সে কোনোদিনই নিজের ভবিতব্যকে মেনে নিতে পারেনি। তাই অঙ্গিরার মাধ্যমে যখন ঈশ্বর তাকে স্বাভাবিক জীবন যাপন করার একটি সুযোগ দেন, সেই সুযোগটি কাজে লাগাতে রাজশ্রী এক মুহূর্ত কাল বিলম্ব করেনি। রাজশ্রী মনে প্রাণে বিশ্বাস করেছে যে কোনো দেবতা কোনোভাবেই তার ভক্তের চোখের জল বা কষ্টের কারণ হতে পারেন না, বা সেটিকে সমর্থন করতে পারেন না। চূড়ান্ত বিপদের মধ্যেও অচঞ্চল, প্রেমানুভূতির ক্ষেত্রে একনিষ্ঠ। আমার মতে এই রাজশ্রী চরিত্রটি সোমনাথ সুন্দরীর উপন্যাসের সবথেকে উজ্জ্বল চরিত্র। সামগ্রিকভাবে বলবো, যদি এমন কোনো ঐতিহাসিক উপন্যাস পড়তে চান যেখানে ইতিহাস, পৌরাণিক তথ্য ও লেখকের সৃষ্টিসুলভ কল্পনার ত্রিবেণী সঙ্গম ঘটেছে, সেক্ষেত্রে নিঃসন্দেহে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের সোমনাথ সুন্দরী পড়তে পারেন। ইতিহাসের পাতায় যাদের উল্লেখ আমাদের মনে সর্বাপেক্ষা বেশি কৌতূহলের সৃষ্টি করেছিল তাদের মধ্যে অন্যতম হলেন চাণক্য। সাদামাটা একজন শিষ্য বিষ্ণুগুপ্ত, যাকে তার সহপাঠীরা বা শিক্ষকরা তেমন পাত্তা দেন না। একমাত্র তার প্রধান আচার্য ভদ্রভট্টই জানেন তার মধ্যেকার সম্ভাবনার কথা। এই বিষ্ণুগুপ্তের চাণক্য হয়ে ওঠার কথা এবং তার দূরদর্শিতার বিভিন্ন মনোগ্রাহী গল্প শুনতে হলে বা পড়তে হলে অভিজ্ঞান গাঙ্গুলির ঐতিহাসিক স্থান, কাল, চরিত্র সমন্বিত কাল্পনিক আখ্যান একদা আর্যাবর্তে নিঃসন্দেহে পড়তে পারেন। বইটিতে সংকলিত হয়েছে মোট 4টি বড় গল্প। ইতি বিষ্ণুপ্রিয়া, এই গল্পটিতে যেটা আমি আগে বললাম যে বিষ্ণুগুপ্ত যে ভদ্রভট্টের তক্ষশিলা আশ্রমে আসেন শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে এবং স্বৈরাচারী শাসকের জন্য তার পরিবার ধ্বংস হয়েছে, তাই তার বুকের মধ্যে সর্বদাই প্রতিশোধের আগুন জ্বলে। তো এমনই একটি নিষ্পৃহ বালক বা কিশোর বিষ্ণুগুপ্ত। একমাত্র ভদ্রভট্টই জানেন তার সম্ভাবনার কথা, সেটা আমি আগেই বললাম। তো এই ভদ্রভট্টের ভগ্নী, যার নাম সুভাষিনী, তিনি প্রেমাসক্ত হন
তখনও চাণক্য হয়ে ওঠেননি এই বিষ্ণুগুপ্তের প্রতি, এবং বিষ্ণুগুপ্তের মনেও তার প্রতি হৃদয়ানুভূতি সঞ্চারিত হয়। কিন্তু এই বিষ্ণুগুপ্তের গার্হস্থ্য জীবন কি পূর্ণতা পায়, বা গার্হস্থ্য জীবনের স্বপ্ন কি পূর্ণতা পায়? সুভাষিনীর বিষ্ণুপ্রিয়া হয়ে ওঠার স্বপ্নও কি সত্যি হয়, না ভাগ্য দেবতা অন্যই কিছু ভেবে রেখেছিলেন? তা জানতে হলে ইতি বিষ্ণুপ্রিয়ায় গল্পটি পড়তে হবে। ইতি বিষ্ণুপ্রিয়ায় গল্পটিকে কখনোই প্রেম সর্বস্ব গল্প বলা যায় না। এটিকেই সর্বপ্রথম চাণক্যের অভ্যুত্থান বলা যেতে পারে, বা তার বিষ্ণুগুপ্তের চাণক্য হয়ে ওঠার যাত্রাপথের প্রথম পদক্ষেপ বলা যেতে পারে এই গল্পটি, অর্থাৎ ইতি বিষ্ণুপ্রিয়া। এইখানেই প্রথম ধনানন্দের রাজসভায় অপমানিত হন এবং প্রতিজ্ঞা করেন বিষ্ণুগুপ্ত যে তিনি একদিন নন্দ বংশকে ধ্বংস করবেন। এবং এখানেই এই গল্পে তিনি প্রথমবার চন্দ্রগুপ্তকে তক্ষশিলা আশ্রমে নিয়ে আসেন। এই সমস্ত কার্যাবলীর মধ্যে দূরে দাঁড়িয়ে কোথাও সুভাষিনী নিজের প্রেম নিবেদন করতে থাকে, এবং অন্তঃসলীলা একটি প্রেমের করুণ কাহিনী প্রবাহিত হয় এই গল্পটিতে। এই গল্পটি বেদনাদূর নিঃসন্দেহে, কিন্তু গল্পটি পড়তে বেশ ভালো লাগে, বেশ চিত্তাকর্ষক, বেশ মনোগ্রাহী। পরবর্তী গল্প দৈবাস্ত্র। যে সময়ের কথা বর্ণিত হচ্ছে সে সময় ভারতবর্ষ বা আর্যাবর্তে এক দক্ষ শাসকের প্রয়োজন ছিল। যেই শাসক মগধের সিংহাসনে আসীন ধনানন্দ কখনোই ছিলেন না। চাণক্য স্বপ্ন দেখেছিলেন যে এমন একজন সম্রাট তিনি এই মগধের সিংহাসনে আসীন হবেন যিনি অখণ্ড ভারতবর্ষ বা অখণ্ড আর্যাবর্ত গড়ে তুলতে পারবেন, তিনি একজন দক্ষ শাসক হবেন। সেই কারণেই চাণক্য তার 6 জন শিষ্যকে যথোপযুক্ত প্রশিক্ষণ দিতে শুরু করেন। কিন্তু তার এই 6 জন শিষ্য, যাদের মধ্যে ছিলেন চন্দ্রগুপ্ত, অক্ষয়, শশাঙ্ক, আদিত্য, জীবসিদ্ধি এবং পুরুষদত্ত, এদের মধ্যে চাণক্য কেন চন্দ্রগুপ্তকেই ভবিষ্যৎ সম্রাট হিসেবে দেখেছিলেন, সেই কাহিনী বর্ণিত হয়েছে এই দৈবাস্ত্র এই গল্পটিতে। আমার মতে এই 4টি গল্পের মধ্যে দৈবাস্ত্র গল্পটি সবথেকে বেশি, ব্যক্তিগতভাবে আমার সবথেকে বেশি ভালো লেগেছে। কেননা হিস্টোরিক্যাল ফিকশনের ক্ষেত্রে যেহেতু অন্য কোনো একটি টাইম লাইনে, অন্য কোনো একটি সময়ের ঐতিহাসিক চরিত্রদের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা থাকে, সেক্ষেত্রে কাহিনীর গতি স্লথ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে, যেটি এই বইয়ের অন্যান্য গল্পের ক্ষেত্রে হয়েছে, সে আলোচনায় পরে যাচ্ছি। কিন্তু এই স্পেসিফিক্যালি এই গল্পটির ক্ষেত্রে, দৈবাস্ত্র এই গল্পটির ক্ষেত্রে কিন্তু তা ঘটেনি। এই গল্পটি ভীষণ ফাস্ট পেসিং, কখনোই গল্পটি পড়তে পড়তে পাঠকের ধৈর্যচ্যুতি ঘটে না, এবং এই কিশোর অভিযান যদি পড়তে চান সেক্ষেত্রে এই গল্পটি আপনার অত্যন্ত প্রিয় হয়ে উঠতে পারে। ইন্দ্রজিৎ এই গল্পটিতে চন্দ্রগুপ্তের প্রথমবার সম্রাট হয়ে ওঠার ক্ষেত্রে প্রথম পদক্ষেপের কথা বর্ণিত হয়েছে। মেঘনাদ বা ইন্দ্রজিতের মতো মেঘের আড়াল থেকে যুদ্ধ করা না হলেও চন্দ্রগুপ্ত এখানে শত্রুপক্ষের শিবিরে গিয়ে তাদেরই একজন হয়ে নিজেকে জননেতা হিসেবে প্রকাশ করে এই গল্পটিতেই, অর্থাৎ ইন্দ্রজিৎ এই গল্পটিতে। এই গল্পটিও প্রচণ্ডভাবে ফাস্ট পেসিং এবং মনোগ্রাহী, চিত্তাকর্ষক। এবং তাছাড়া আরেকটি এই গল্পটির ইতিবাচক দিক হলো যে আলেকজান্ডার সেলুকাসের মতো ঐতিহাসিক কিছু চরিত্রকে পাঠক আরও কাছ থেকে চেনার সুযোগ পাবেন এই গল্পটির মাধ্যমে। একদা আর্যাবর্তের শেষ গল্প অচ্যুতম রাক্ষসম। চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসন দখল করার পরেও কেন নন্দ এবং তার পরিবারবর্গকে এবং তার মহা অমর্ত্য কাত্যায়নকে শুধুমাত্র নির্বাসন দিলেন এবং প্রাণনাশ করলেন না? কী এমন প্রতিজ্ঞায় চাণক্য দিয়েছিলেন এই মহা অমর্ত্য কাত্যায়নকে, সেই কাহিনী বর্ণিত হয়েছে এই গল্পটিতে। যেহেতু এখানে মহা অমাত্য
কাত্যায়নের বিভিন্ন চারিত্রিক দিক এবং রাজার ক্ষেত্রে বা মগধের ক্ষেত্রে তার একনিষ্ঠতা এবং চাণক্যের কূটনৈতিক বুদ্ধি, এই দিকগুলোর বর্ণনা লেখক খুব সূক্ষ্মভাবে দিয়েছেন, খুব ডিটেলে দিয়েছেন। সে কারণে এই গল্পটির কাহিনী খুব স্লথ, কিন্তু যারা ঐতিহাসিক উপন্যাস পড়তে ভালোবাসেন বা গল্প পড়তে ভালোবাসেন তাদের ভালো লাগবে বলেই আমার ধারণা। প্রেম, সাসপেন্স, রাজনৈতিক, থ্রিলার, কিশোর অভিযান প্রভৃতি 4টে স্বাদের 4 রকম গল্প সংকলিত হয়েছে অভিজ্ঞান গাঙ্গুলির একদা আর্যাবর্তে এই বইটিতে। নিঃসন্দেহে পড়তে পারেন এই বইটি, সময় মন্দ কাটবে না। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন এবং যদি এখনও বই চর্চার সোমালি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন।